মুভির শুরু হয় অমিতাভ বচ্চনের ব্যাকগ্রাউন্ড ভয়েস দিয়ে। সে অনেক পুরনো একটি কাহিনী শোনাচ্ছিল। তিনি বলতে থাকে যে পৃথিবীতে অনেক বছর আগে অনেক ঋষিমুনি থাকতো, তারা অনেক বছর তপস্যা করেছিল, যেটার পরে তারা অনেক ধরনের শক্তি পায়। তারা শক্তিগুলো নানা ধরনের অস্ত্র হিসেবে পেয়ে থাকে। আর এই সকল অস্ত্রের মধ্যে যে মেইন অস্ত্রটি ছিল তার নাম ছিল ব্রহ্মাস্ত্র। প্রেজেন্ট টাইমে আমাদের দেখানো হয় মুম্বাই শহর। সেখানে শিবা নামের একটি ছেলে যে ডিজে থাকে, সেখানে একটি পার্টিতে সে ডিজের কাজ করছিল। তখনই সে প্রথম দেখে ঈশাকে। এটা একটা দশেরার পার্টি ছিল, আর এখানে রাবণকেও আগুন লাগানো হবে। সেখানে দাঁড়িয়ে সে ঈশাকে দেখছিল, আর তার পিছনে রাবণ আগুনে জ্বলছিল। আর আগুন দেখেই তার কিছু ফ্ল্যাশব্যাক হয়। ফ্ল্যাশব্যাকে যে সিনটা দেখায় তখন সেটা দিল্লিতে শিফট হয়ে যায়। দিল্লিতে আমাদের একটি সায়েন্টিস্ট দেখানো হয় যার নাম থাকে মোহন। আর এই মুভিতে মোহনের ক্যারেক্টার প্লে করেছেন শাহরুখ খান। মোহন সেখানে একটি রিসার্চ করছিল। তখনই সেখানে দুজন লোক আসে। তারা দুজন ব্রহ্মাস্ত্রের একটি টুকরা নিতে সেখানে এসেছিল। অনেক বছর আগে যখন ব্রহ্মাস্ত্রের ভিতরে অনেক বেশি পাওয়ার ছিল, তখন তাকে খারাপ মানুষদের হাত থেকে বাঁচানোর জন্য তাকে 3 ভাগে ভাগ করে দেওয়া হয়। আর সে 3 ভাগের 1 ভাগ থাকে মোহনের কাছে। মোহনের কাছে ছিল বানর অস্ত্র, আর সেই বানর অস্ত্র ছিল কড়ার আকারে। সে তার কড়া পায়ে পড়ে তাদের দুজনের সাথে ফাইট করা শুরু করে। প্রথমে সে জাম্প করে সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর সে সেখানে আবার ফিরে আসে, কারণ মোহন তার ঘরের অন্যান্য জিনিসের মাঝে তার ব্রহ্মাস্ত্রের টুকরোটি লুকিয়ে রেখেছিল। এখন যেহেতু তারা দুজন চলে গিয়েছে, তাই মোহন তার ব্রহ্মাস্ত্রের টুকরোটি একটি সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য এসেছে। আর ঠিক তখনই তার পেছন থেকে জুনুন চলে আসে। জুনুনের প্রধান লক্ষ্যই ছিল ব্রহ্মাস্ত্রের সেই 3 টুকরোগুলোকে একসাথে করে ব্রহ্মাস্ত্র নিজের করে নেওয়া। এখানে জুনুন তার কালো শক্তির ব্যবহার করে মোহনকে ধরে ফেলে। আর এখানে সে ব্রহ্মাস্ত্রের একটি টুকরো পেয়ে যায়। বাকি 2টো টুকরোর কথা জানতে সে মোহনকে ফোর্স করে। মোহন অনেকক্ষণ নিজেকে সামলে রাখে, কিন্তু আস্তে আস্তে সেও ভেঙে পড়তে থাকে। তখন সিন শিফট করে শিবার ওপর। শিবা এই সকল জিনিস ফ্ল্যাশেসের মাধ্যমে দেখতে পারছিল, আর তখনই সে অজ্ঞান হয়ে যায়। আর যতক্ষণে তার জ্ঞান ফেরে ততক্ষণে ঈশা সেখান থেকে চলে গেছে। এরপর শিবা তার টিমের সাথে অন্য একটি পার্টিতে যায়, আর সেখানেও সে ঈশাকে দেখতে পায়। এবার যে সে ঈশার সাথে কথা বলে, আর ঈশাও তার থেকে ইমপ্রেস হয়ে যায়। এরপর সে ঈশাকে নিয়ে সে অরফানেজে যায়, যেখানে সে বড় হয়েছে। সে একজন অনাথ থাকে, কিন্তু সে সেখানে তার মার সাথে আগে থাকতো। তখন অরফানেজে একটি বাচ্চার পার্টি থাকে। পার্টির পর ঈশাকে নিয়ে সে তার রুমে যায়। তখন সে ঈশাকে বলে যে অনেক বছর আগে যখন তার বয়স 1 ছিল, তখন এখানে তার সাথে তার মা থাকতো। কিন্তু একদিন এই রুমে আগুন লেগে যায়, আর সেই আগুনে সে তার মাকে হারায়। কিন্তু সেই আগুনে সে বেঁচে যায়। তারপর যখন সে বড় হয়, সে এই রুমটাকেই রেন্টে নেয়, যাতে করে সে তার মায়ের কাছাকাছি থাকতে পারে। তার মা যেতে যেতে তাকে একটি শঙ্খ দেয়। এটিই তার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঈশাও তার থেকে অনেক বেশি ইমপ্রেস হয়ে গিয়েছিল। তখনই শিবার আবার সেসব ফ্ল্যাশেস আসা শুরু হয়। আসলে দিল্লিতে মোহনকে অনেক বেশি টর্চার করা হচ্ছিল, আর এখন ফাইনালি মোহন ভেঙে পড়েছিল। জুনুন মোহনের মাথার ভিতর ঢুকে গেছিল। সেখান থেকে সে জানতে পারে যে ব্রহ্মাস্ত্রের 2য় টুকরো আছে বানারসে, আর 3য় টুকরো আছে কোনো একজন গুরুর কাছে, যে থাকে কোনো একটি পাহাড়ে। জুনুন গুরুর ঠিকানা জানার আগেই মোহন সেখান থেকে লাফ দিয়ে দেয় আর সুসাইড করে ফেলে, যাতে করে সে মারা যায়। কিন্তু জুনুন যাতে কোনোদিন জানতে না পারে যে তার আশ্রমটি কোথায়। এইসব জিনিস এখন শিবাও জেনে গিয়েছিল, এবং তার মনে হতে থাকে সে কোনো না কোনোভাবে এই সকল জিনিসের সাথে কানেক্টেড। সে যে নেটে সার্চ দেয়, আর নেটে সার্চ দিয়ে সে জানতে পারে যে মোহন নামের একজন সায়েন্টিস্ট আসলেই সুসাইড করেছে। আর এই সকল কথা সে ঈশাকেও জানায়। এরপর সে বানারস যেতে থাকে আনিসের সাথে দেখা করার জন্য, আর ঈশাও তার সাথে থাকে। এরপর বানারসে যখন তার একটি নৌকার উপর বসেছিল, তখন আগুন শিবার হাতে লেগে যায়। এটা দেখে ঈশা অনেক ভয় পেয়ে যায়। তখন শিবা তাকে বলে যে আগুনের সাথে তার আলাদা সম্পর্ক রয়েছে, আগুন তাকে জ্বালায় না। এই কথা শুনে ঈশা অনেক শকড হয়ে যায়। তারপর সে শিবার উপর অনেক রাগ করে, কারণ সে তাকে এত ইম্পর্টেন্ট একটি কথা বলেনি, যদিও তাদের দেখা মাত্র 2 দিন আগেই হয়েছে। কিন্তু পরে সে মেনেও যায়। এরপর তারা আনিশকে খোঁজার কাজে শুরু করে। ফাইনালি তারা আনিশকে খুঁজে পায়। এরপর তারা যেমন তেমন করে জুনুনের কাছ থেকে তাকে সরিয়ে ফেলে, কারণ জুনুন তার 2জন মানুষকে সাথে নিয়ে আনুষের
মানুষের পিছনেই ছিল। তাদের দুজনের মধ্যে একজনের কাছে মোহনের সেই বানর অস্ত্র ছিল, সে সেটি দিয়ে তাদের উপর আক্রমণ চালিয়ে দেয়। সে যখন ঈশার উপর আক্রমণ করতে যাবে তখনই মাঝখানে আনিস এসে পড়ে এবং সে তার অস্ত্র দিয়ে ঈশাকে বাঁচিয়ে ফেলে। তারপর তারা সেখান থেকে বের হয়ে গাড়িতে করে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়। আনিসের গুলি লেগেছিল, কিন্তু তার কাছে নন্দ্র অস্ত্র থাকার কারণে সে একটু পরই ঠিক হয়ে যায়। এরপর শিবার আবার ভিশন আসা শুরু হয়। এবারের ভিশনে সে দেখতে পারে জুনুনকে এবং তার পিছনে ছিল একটি বড় মূর্তি। মানে এই হচ্ছে জুনুনের সেই মাস্টার, যার কারণে তার সেই ব্রহ্মাস্ত্রের দরকার। এরপর যখন শিবা আবার জ্ঞানে ফেরে সে তখন বলে তাদের পেছনে যে ট্রাকটি আসছে সেটার মধ্যেই ছিল জুনুন, কারণ সে তাকে অনুভব করতে পারছে। তখন আনিস তাদের বলে যে তারা যেন কার নিয়ে সেখানে চলে যায়। আনিসের কাছে থাকা ব্রহ্মাস্ত্রের দ্বিতীয় টুকরোটি সে ঈশাকে দিয়ে দেয়। তারপর শিবা এবং ঈশা আশ্রমের উদ্দেশ্যে সেখান থেকে রওনা দেয় এবং আনিসের কাছে থাকা নন্দ অস্ত্রের সাহায্যে সে ট্রাককে একটি ঘুষি মারে এবং ট্রাকটি উড়ে যায়। কিন্তু এরপরই তার উপর গণহারে গুলি চালানো হচ্ছিল, যার কারণে সে একটু উইক হয়ে যায়। তার অলমোস্ট মরার মতো অবস্থা হয়েছিল, কিন্তু যেহেতু শিবা সকল কিছু ভিশনের মাধ্যমে দেখতে পাচ্ছে সে তাকে মোটিভেট করে। তার কথা শুনে আনিস ট্রাকটাকে খাইয়ের মধ্যে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু ট্রাক পড়ে গেলেও ট্রাক পড়ার আগে জুনুন তার এবং তার মানুষের ওপর একটি শিল্ড ইউজ করে যাতে করে তারা বেঁচে যায়। কিন্তু তাদের সাথে যে তৃতীয় মানুষটি ছিল সে শিবা এবং ঈশার পেছনে পড়ে যায় এবং সেখানে আমরা একটি লং কার চেস দেখতে পারি। আর আশ্রমের জাস্ট সামনে একটি খাই ছিল, আটকা দিয়ে ফেলে দেয়, আর সাথে সাথে তাদের গাড়িও পড়ে যায়। কিন্তু তারা বেঁচে যায় এবং তাদের সাথে ব্রহ্মাস্ত্রের সেই দ্বিতীয় টুকরাটিও একদম ঠিকইভাবে বেঁচে যায়। তারা তখন আশ্রমে গেটের সামনেই ছিল, আর ঠিক তখনই সেই দ্বিতীয় লোকটি খাই থেকে বের হয়ে তাদের উপর আক্রমণ করে দেয়, কারণ সে পড়ে যায়নি, সে লটকিয়েছিল। আর যখন সে ঈশার উপর অ্যাটাক করছিল ফাইনালি শিবার মধ্যে পাওয়ার এসে পড়ে, তার মধ্যে অগ্নি অস্ত্রের পাওয়ার এসে পড়ে। সে পাওয়ার ইউজ করে সেই লোকের অবস্থা খারাপ করে দেয় এবং তাকে উড়িয়ে দূরে ফেলে দেয়। আর এরপর সে নিজে অজ্ঞান হয়ে যায়। সে যখন অজ্ঞান ছিল তখন আমরা তার পাস্ট স্টোরি জানতে পারি, যে যখন সে ছোট ছিল কিভাবে তার রুমে আগুন লেগে তার মা মারা যায়। আর এরপর যখন তার জ্ঞান ফিরে আমরা দেখতে পারি যে তার সামনে থাকে গুরু এবং সাথে এমন অনেক মানুষ ছিল যাদের কাছে আলাদা আলাদা অস্ত্র ছিল। সেখানে গুরুজি সবাইকে বলতে থাকে যে সমস্যা এসে পড়েছে এবং তাদের সবাইকে মিলে ফাইট করতে হবে। এই আশ্রমে এমন 4-5 জন মানুষও থাকে যারা নতুন এসেছে এবং কেবল তাদের অস্ত্র চালানো শিখছে। কিন্তু শিবার এই সকল কিছুর মধ্যে কোনো ইন্টারেস্ট ছিল না। সে ঈশাকে পেয়ে গেছে এবং তার জন্য এটাই এনাফ। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। আর ঠিক তখনই গুরুজি তাকে বলে যদি সে চলে যায় সে কখনোই জানতে পারবে না তার বাবা মার কথা। এটা শোনার পর তো তার থাকতেই হয়, কারণ সে তার বাবার কথা কিছুই জানে না, সে কোনোদিনই তাকে দেখেনি। তার মার কথা তার মনে আছে, কারণ 1 বছর সময়ে তার মা মারা যায়, কিন্তু তার মার কথাও সে কিছুই জানতো না। সে তখন গুরুজিকে জিজ্ঞেস করে আর গুরুজি তাকে বলে পুরো কাহিনী জানার জন্য তাকে এখানেই থাকতে হবে। শিবার কাছে অন্য কোনো উপায় ছিল না গুরুজির কথা মানা না ছাড়া। গুরুজি ঈশাকে বলে যাতে সে শিবার বাসায় যায় এবং তার সকল জিনিস নিয়ে এখানে আসে, আর তার সেফটির জন্য তার সাথে 3-4 জন ব্রহ্মাস্ত্রের অস্ত্র নেওয়া মানুষজন সাথে যাবে। তারপর সেই আশ্রমে বাকি সবার সাথে শিবারও প্র্যাকটিস শুরু হয়ে যায়। কিন্তু প্রবলেম হচ্ছে সে তার নিজের মন মতো আগুন বানাতে পারছিল না। মানে যখন ঈশা তার পাশে থাকে সে তার পাওয়ার ইউজ করতে পারে, আর যখন সে তার পাশ থেকে চলে যায় সে আর তার পাওয়ার ইউজ করতে পারে না। এরপর আবার যখন সে ঘুমোতে থাকে সে ফ্ল্যাশেস দেখতে পারে। তার ফ্ল্যাশেসে সে দেখতে পারে ঈশা তার রুমে তার জিনিসপত্র গুছাচ্ছিল, আর তখনই সেখানে জুনুনের সাথে থাকা দ্বিতীয় মানুষটি তার উপর আক্রমণ করে দেয়। তার কাছে এখন নন্দ্রী অস্ত্র আছে, তার কাছে নন্দ্রী অস্ত্র সকল পাওয়ার থাকে, কিন্তু ঈশার সাথে গার্ডে থাকা যে 3 জন মানুষ ছিল তারা ঈশাকে বাঁচিয়ে ফেলে। তবুও ঈশা একটু ব্যথা পায়। এটা দেখে সেবা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং অটোমেটিকই তার সকল পাওয়ার জাগ্রত হয়ে যায়। এরপর সে গুরুজিকে বলে যে সে আগুনকে ভয় পায়, কারণ আগুনের কারণে তার মা মারা গেছে এবং সে হয়তো ঈশাকেও আগুনের কারণে হারিয়ে ফেলবে। এরপর গুরুজি তাকে বলে যে তার আগুনের ভয়কে এবং ঈশার ভালোবাসাকে দোনোটাকেই অ্যাকসেপ্ট করতে হবে। শিবাও তার কথা বুঝে ফেলে এবং ফাইনালি সে তার আগুনকে কাবু করা শুরু করে, কিন্তু এখনো সে তার ভিতর থেকে আগুন বের করতে পারেনি। মানে তার আগুনকে জাগ্রত করতে এখনো কোনো না কোনো কিছুর প্রয়োজন, যেমন লাইটারে লেগে থাকা আগুন অথবা অন্য কোনো ছোট একটু আগুন হলেও তার আগুন জাগ্রত হয়।
অপরদিকে আমরা দেখতে পাই জুনুনকে, যে এখন অনেক বেশি রাগের মাথায়, আর তার কাছে ছিল অস্ত্রের একটি পিস। এরপর সে তার মাস্টারের কাছে যায় এবং তাকে যে বলে যে তার আরও শক্তির প্রয়োজন, কারণ তার আরও দুটো টুকরো নিতে হবে। তারপর তার সামনে থাকা মূর্তি থেকে কিছু টুকরো পাওয়ার হয়ে জুনুনের কাছে চলে যায়। এই টুকরোগুলোর মধ্যেই ছিল পাওয়ার। এই টুকরোগুলোর মধ্যে পাওয়ার থাকে যে এই টুকরোগুলো সে যাকেই পড়াবে সে তার মাস্টারের কন্ট্রোলে এসে পড়বে। এরপর এই টুকরোগুলো নিয়ে সে হিমালয়ে অনেকগুলো মানুষকে পড়ায় দেয় এবং সেখানেই ঘুরতে থাকে, কারণ সে জানে যে আশ্রম এখানে আশেপাশে কোনো জায়গায় আছে। তাদের মধ্যে থেকে একজন মানুষ শিবার হাতের আগুন দেখে তার দিকে দৌড়ানো শুরু করে। সেখানে গুরুজিও ছিল। গুরুজি দেখেই বুঝতে পারে যে যুদ্ধের টাইম এসে পড়েছে। তখন ফাইনালি গুরুজি তাকে তার বাবা মার কথা জানায়। সে তাকে জানায় যে তার বাবার নাম ছিল দেব এবং তার মার নাম ছিল অমৃতা। অমৃতার কাছে ছিল পানির পাওয়ার আর দেবের কাছে ছিল আগুনের পাওয়ার। তারা দুজন এই আশ্রমেই থাকতো এবং এটা হচ্ছে 30 বছর আগের কথা। তখনও ব্রহ্মাস্ত্রকে 3 ভাগে ভাগ করা হয়নি, সেটি একটি পুরো এক ভাগেই ছিল। দেব অনেক শক্তিশালী ছিল, তার কাছে অগ্নির পাওয়ার থাকার সাথে সাথে তার কাছে আরো 3টি অস্ত্র ছিল। তাদের দুজনের মধ্যে অনেক ফাইট হয়। তখন অমৃতা ব্রহ্মাস্ত্রকে 3টি ভাগে ভাগ করে ফেলে। তারপর ব্রহ্মাস্ত্রের 2টি টুকরো সে তার বোটে উঠিয়ে সেটাকে পানি দিয়ে ভাসিয়ে দেয়, আর পানির সাথে সেই বোটে ওই 2টো টুকরো পায় গুরুজি। অমৃতা এবং দেবের লড়াই যে আইল্যান্ডে হচ্ছিল সে আইল্যান্ড পুরোটা ধ্বংস হয়ে যায়, কিন্তু 3য় টুকরোটি কোথায় সেটা গুরুজি জানতো না। কিন্তু এত বছর পর যখন সে শিবাকে দেখতে পারে সে বুঝতে পেরে যায় যে অমৃতা তখন প্রেগনেন্ট ছিল এবং শিবা তার ছেলে। আর অমৃতা তখন কোনো না কোনোভাবে বেঁচে যায় এবং সে শিবার সাথে থাকা শুরু করে, কিন্তু পরে সে মারা যায় এবং তার ছেলের ভিতরেও অগ্নির পাওয়ার থাকে দেবের মতো। এরপর গুরুজি শিবাকে বলে যে তার মা তাকে যে শঙ্খটি দিয়েছিল সেটি একটি মায়াস্ত্র, যেটি সে ঈশাকে আনতে পাঠিয়েছে এবং সে মায়াস্ত্র ততক্ষণ খুলবে না যতক্ষণ না তার উপর তার মালিকের রক্ত পড়বে। প্রথমে এর মালিক ছিল অমৃতা, কিন্তু যেহেতু শিবা তার ছেলে তার শরীরে অমৃতার রক্ত, তাই যখনই শিবার রক্ত সেই শঙ্খের উপর পড়ে সেটা পরিণত হয় একটি বক্সে। আর সেই বক্স খোলার পর সে ভিতরে দেখতে পায় ব্রহ্মাস্ত্রের সেই 3য় টুকরোটি, মানে প্রথম থেকেই সেই 3য় টুকরোটি শিবার কাছেই ছিল। আর দেব যাকে অমৃতা হারিয়ে দিয়েছিল সেই মূর্তিটাই ছিল যার জন্য জুনুনের সেই ব্রহ্মাস্ত্রের টুকরোগুলো প্রয়োজন। তার মানে হলো দেব এখনো পুরোপুরিভাবে মারা যায়নি, সে কোনো না কোনোভাবে বেঁচে আছে, আর ব্রহ্মাস্ত্রই পারে তাকে আবার পুনরায় জীবিত করতে। যেমন অমৃতাও তখন মারা যায়নি, তেমনি দেবও কোনোভাবে বেঁচে গেছে। শিবা এইসব কথা শুনতে শুনতে আমরা দেখতে পাই যে গ্রামের সেই জায়গাটিতে দেখানো হচ্ছে যেখানে সকল মানুষকে জুনুন সেই পাথরটি পরিয়ে দেয় এবং সকলে ওয়ারিয়ারে পরিণত হয়। শিবার কাছেও সেই পাথরটিই থাকে যেটা সে তার উপর আক্রমণকারীর কাছ থেকে নিয়ে নিয়েছিল, যেটা সে জানতো না আসলে কি, এবং সে সেটা পরেও ফেলে, যেটার কারণে সে ডাইরেক্ট পৌঁছে যায় সেই মূর্তিটির সামনে, যেখানে সে বুঝতে পারে যে মূর্তির ভেতরে এখনো তার বাবা জীবিত আছে। যখন সে পাথরটি পড়েছিল তখনই জুনুন তার মাইন্ডে ঢুকে যায় এবং তার মাইন্ডের থেকে সে আশ্রমের জায়গাটির নাম জেনে ফেলে। এরপর তারা সবাই মিলে সেই আশ্রমটি খুঁজে সেখানে যাওয়া শুরু করে, আর অপরদিকে তারা সবাই বেঁচে সেখান থেকে বের হয়ে যায়। আশ্রমের সবাই জেনে গিয়েছিল যে জুনুন তাদের আশ্রমের দিকে এগোচ্ছে, তাই তারা তাদের সকল জিনিস নিয়ে সেখান থেকে বের হয়ে যেতে থাকে। ঠিক তখনই জুনুন তার আর্মিদের নিয়ে সেখানে পৌঁছে যায় এবং তারা সকলে এক এক করে ফাইট করতে থাকে এবং সকলকে বন্দি করে ফেলে। এখন তাদের কাছে ব্রহ্মাস্ত্রের 2টি টুকরো পৌঁছে গেছে এবং 3য় টুকরোটি থাকে শিবার কাছে। জুন রানীকে আটকে রেখেছিল, রানীর কাছেও একটি অস্ত্র ছিল আর সে জানতো যে 3য় টুকরোটি কার কাছে, কিন্তু ততক্ষণে সেখানে শিবা এসে পড়ে 3য় টুকরোটির সাথে এবং সে জুনুনের সাথে ফাইট শুরু করে। জুনুন একটু দেখে অবাকই হয়েছিল যে তার দেব ছাড়া অন্য কেউ আগুনকে কন্ট্রোল করতে পারে। তারপর জুনুন ফুল পাওয়ারের সাথে শিবার উপর অ্যাটাক করে, আর তখনই শিবার আসল পাওয়ার বের হয়ে আসে। সে অনেক বড় আকারে পরিণত হয়। সে তার আগুনের এত ভয়ানক ব্যবহার করে যে জুনুন বুঝতে পারে যে আগুনের দ্বারা তাকে হারানো যাবে না। তখন সে তার দেবের কাছ থেকে হেল্প চায় এবং তার কাছে এসে পড়ে পানির পাওয়ার। আসলে দেবের কাছে যে সকল পাওয়ার ছিল সে সকল পাওয়ার জুনুনও ইউজ করতে পারত, আর তাই তাকে পানির পাওয়ার দেওয়া হয়।
হয় আর সেখানে বৃষ্টি পড়া শুরু হয়। পানি পড়ার কারণে শিবার আগুন থেমে যায়, কিন্তু পানির পাওয়ার তো অমৃতার থাকে। সেখানে আমরা বুঝতে পারি যে অমৃতাকে ইচ্ছা করে মেরে ফেলা হয়েছিল এবং তার থেকে তার অস্ত্রও নিয়ে নেওয়া হয়েছিল। আর হয়তোবা অমৃতাকে মারার পেছনেও দেবী ছিল। এখন যেহেতু শিবার পাওয়ার শান্ত হয়ে গেছে, তাই ঈশা ব্রহ্মাস্ত্রের টুকরোগুলো নিয়ে পালানো শুরু করে। সেখানে আরো যত মানুষ ছিল ততক্ষণে তারাও নিজেদেরকে ফ্রি করে নিয়েছিল এবং তারাও শিবা এবং ঈশার হেল্প করতে থাকে। আর তখনই সেখানে একটি অনেক ভয়ানক যুদ্ধ শুরু হয় আর আমরা দেখতে পারি ঈশা একদম পাহাড়ের সাইডে দাঁড়িয়ে থাকে। তখনই তার কাছে আরেকটি ছেলে আসে যে বয়সে অনেক ছোট থাকে এবং তার কাছেও একটি অস্ত্র ছিল। সে ততক্ষণে তার কাছে তৃতীয় টুকরোটি নিয়ে আসে আর তখন জুনুনও সেখানে এসে উপস্থিত হয়। শিবা আবারও তার আগুনকে জাগ্রত করে সকলের সাথে ফাইট করা শুরু করে। ততক্ষণে সেখানে সকলে এসে উপস্থিত হয় এবং গুরুজিও তাদের হেল্প করার জন্য সেখানে এসে পড়ে। এই পুরো ফাইট সিনে জুনুন পাহাড় থেকে পড়ে যায় আর ঈশার মনে হয় যে তারা এই যুদ্ধ জিতে ফেলেছে, কিন্তু ঠিক তখনই জুনুন আবার উঠে দাঁড়ায় এবং ঈশার কাছ থেকে সেই ব্রহ্মাস্ত্রের 3টি টুকরো ছিনিয়ে নেয়। তারপর সে 3টি টুকরো একসাথে করে ফেলে আর ব্রহ্মাস্ত্র কমপ্লিট হয়ে যায়। কিন্তু জুনুন ব্রহ্মাস্ত্রের টুকরোগুলো ধরেছিল আর তার পাওয়ার এতই ছিল যে জুনুন সেখানেই মারা যায়। ব্রহ্মাস্ত্র আবার ফিরে আসার কারণে অনেক বড় পাওয়ারের সৃষ্টি হয় এবং পৃথিবীতে আর্থকোয়েক এসে পড়ে। সকল জিনিস ধ্বংস হতে থাকে। অপরদিকে ঈশা, যে পাহাড়ের একদম কিনারে ছিল, সেও প্রায় মারা যাচ্ছিল। শিবার কাছে ঈশার চেয়ে বেশি আর কিছুই ছিল না, তাই সে দৌড়ে তার কাছে যায় এবং তাকে কভার করে ফেলে। প্রথমবার কোনো বাহিরের আগুন ছাড়া সে নিজের আগুনকে জাগ্রত করতে পেরেছে এবং ঈশাকে তার মধ্যে শিল্ড করে নিয়েছে। কিন্তু তার পাওয়ার এতই বেশি থাকে যে তার আগুনের পাওয়ার ব্রহ্মাস্ত্রকে কন্ট্রোল করে ফেলে আর ব্রহ্মাস্ত্র শান্ত হয়ে যায়। তখন শিবার মনে হতে থাকে যে ফাইনালি ব্রহ্মাস্ত্র শান্ত হয়ে গেছে এবং তাদের কাছে সেফ আছে, সে এখন আর কিছুই করতে পারবেন। ঠিক তখনই আমরা দেখতে পারি জুনুন যখন ব্রহ্মাস্ত্রের টুকরোগুলো জোড়া লাগিয়েছিল তখন তার ভিতর থেকে পাওয়ার বেরিয়ে সে মূর্তির ভিতর ঢুকে যায় এবং মূর্তি ভেঙে বেরিয়ে আসে অগ্নিদেব। আর এখানেই শেষ হয় আমাদের ব্রহ্মাস্ত্র পার্ট 1-এর স্টোরি। পার্ট 2-তে আমরা দেখতে পারবো অগ্নিদেব এবং অমৃতার লাভ স্টোরি। এখানেই এই মুভির এক্সপ্লেনেশন শেষ হলো। পরের ভিডিও দেখতে অবশ্যই লাইক করবেন।